নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে নেপালে কি চলছে? এই মুহূর্তে নেপালে চলছে সরকার পরিবর্তনের লড়াই। আর সেই লড়াই করছে কারা? সেই লড়াই করছে জেনজিরা। কারা এই জেনজি? আমরা মোটামুটিভাবে গত বছর মানে 1 বছর আগে বাংলাদেশে দেখেছিলাম এই জেনজিদের আন্দোলন, বিদ্রোহ এবং সরকার ফেলে দেওয়া। ঠিক 1 বছর পরে একেবারে বাংলাদেশের কার্বন কপি এই জেনজিরা একই রকম ভাবে সরকার পরিবর্তনের জন্য লড়াই চালাচ্ছে। কিন্তু এই জেনজিদের আসল উদ্দেশ্য কি সেটা নিয়ে প্রশ্ন থাকে। কেন প্রশ্ন থাকে? কারণ জেনজিদের যে আন্দোলন, যে বিদ্রোহ, সেটা যত দিন যায় আর কি, মানে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, এখন নেপালের ক্ষেত্রেও আমরা দেখছি যে যত দিন যায় তত বিষয়টা ঠিক কোন উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্যটা ডাইলুট হয়ে যায়। এবং তার সঙ্গে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সেই উদ্দেশ্যকে ছাপিয়ে একটা মৌলবাদী প্রতিহিংসা প্রতি মুহূর্তে চোখে পড়ে। আর ঠিক সেই কারণের জন্য বাংলাদেশের সঙ্গে নেপালের এই মুহূর্তের পরিস্থিতির কোনো পরিবর্তন আমরা খুঁজে পাই না। যাই হোক, এবার আসি আমরা একটুখানি নেপালের প্রসঙ্গে। নেপালে এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে চলছে সরকার পরিবর্তনের লড়াই। আসলে চলছে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, আন্দোলন, ক্ষোভ। এখন সরকারের বিরুদ্ধে যদি সংগঠিত জনতার একটা গণ আন্দোলন হয় তাহলে সেটা সবসময় সমর্থনযোগ্য, কারণ গণ অভ্যুত্থান মানেই সেটা যথার্থ দাবিতে হওয়া উচিত। কিন্তু সেই গণ আন্দোলন যদি দিশাহীন হয় তখন বুঝতে হবে যে সেখানে শুধুমাত্র গণ নেই, সেই গণদের মাথার উপরে বা মাথার পিছনে অন্য কোনো মাথা কাজ করছে। কারণ আমরা প্রথম দিন থেকে কি শুনে আসছিলাম, মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছিল যে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছে নেপালের মানুষজনের। খুব স্বাভাবিক বিষয়, কোনো প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মানো সে দেশের নাগরিকদের পক্ষে খুব সাধারণ একটা বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা আসলে সওয়াল করছে রাজতন্ত্রের পক্ষে। আর এই রাজতন্ত্র কি? এই রাজতন্ত্র আসলে হিন্দু রাষ্ট্র। তো যদি হিন্দু রাষ্ট্রের পক্ষেই এই সমস্ত জেনজিরা সওয়াল করে, এই জেনজিরা যদি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে কেন নেপালের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে? কারণ আমরা দেখেছি গতকাল কিভাবে নেপালের পশুপতিনাথ মন্দিরকে একেবারে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এই জেনজিদের পক্ষ থেকে। কি ছিল সেই পরিস্থিতি? কিভাবে ভাঙার চেষ্টা করা হচ্ছিল এই পশুপতিনাথ মন্দিরকে? আসুন একবার দেখি। আমরা দেখলাম এই ছবি, জেনজিরা নাকি হিন্দু রাষ্ট্র চায়, জেনজিরা নাকি রাজতন্ত্রের পক্ষে সওয়াল করে। তাহলে কেন এরা হিন্দু মন্দির ভাঙছে? আসলে এদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। নেপালে যারা এই মুহূর্তে জেনজির নাম নিয়ে এই আন্দোলন করছে বা বলা যায় এই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি করছে, এই অরাজকতা ডেকে আনছে, তারা আসলে ঠিক হিন্দু নয়। তারা আসলে হিন্দুত্ববাদ জানে না। হিন্দুত্ববাদ এভাবে মন্দির ধ্বংসের কথা বলে না। এরা আসলে এক ধরনের জম্বি। এরা না হিন্দু, না মানুষ, না প্রকৃতপক্ষে ধর্মের রক্ষাকর্তা। এরা আসলে একদল মৌলবাদীদের ইশারায় চলা জম্বি ছাড়া আর কিচ্ছু না। একটা নির্দিষ্ট নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে কোনো এক রাষ্ট্রশক্তির কাছে নিজেদের মাথা বিকিয়ে দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র এবং পয়সা নিয়ে সমস্ত কিছুকে ঘেঁটে দেওয়াই এদের একমাত্র উদ্দেশ্য। এবং এর পিছনে অবশ্যই আরএসএস এর মদত আছে, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এই কারণের জন্য, কারণ আমরা দেখছি 2015 থেকে যোগী আদিত্যনাথের সেখানে মানে নেপালে যাওয়া আসা বেড়েছে এবং 2025-এ এই যাওয়া আসা শুধু বেড়েছেই এরকম নয়। যোগী আদিত্যনাথকে যখন পশুপতিনাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ডাকা হয়েছিল সেখানে ধর্মগুরু হিসেবে ধর্মের প্রচার করতে উনি গিয়ে কিন্তু রাজতন্ত্রের পক্ষে সওয়াল করে এসছেন। আর এই সমস্ত পরিস্থিতি বলে দিচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে নেপালে কি পরিস্থিতি চলছে, কাদের হাত রয়েছে তার পিছনে। কোনো একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য যদি জনতা একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে সেটা সমর্থনযোগ্য। কিন্তু সেই প্রতিবাদ আসলে যদি দিশাহীন হয়, আসলে যদি অন্য কোনো দিক নির্দেশ করে, আসলে যদি এর মাথার উপরে কোনো মৌলবাদ মাথা চাড়া দেয়, আসলে এর মাথার উপরে যদি কোনো মৌলবাদের কলকাঠি থাকে, তাহলে কিন্তু সেটা সমর্থনযোগ্য নয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা গণতন্ত্রকে ফেলে দিয়ে একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য যদি একটা তরুণ প্রজন্ম উঠে পড়ে লাগে তাহলে বুঝতে হবে যে আসলে তাদের মাথাটা অনেকদিন আগে থেকে মুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে তাদের মাথার উপরে অন্য কোনো মাথা কাজ করছে, যে মাথা আসলে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং তাদেরকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছে। ঠিক যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি। বাংলাদেশে যখন আন্দোলন
আন্দোলন শুরু হয়েছিল তখন সেই আন্দোলনকে সেখানকার ওয়ার্কার্স পার্টি সমর্থন করেছিল, সেখানকার সিরাজ শিকদারের দলের লোকেরা সমর্থন করেছিলেন, কিন্তু আলটিমেটলি তারা নেতৃত্ব ধরে রাখতে পারেননি। বাংলাদেশ এই মুহূর্তে মৌলবাদীদের কবলে। বলা হচ্ছে আগামী বছর ভোট হবে, কিন্তু সেই ভোট কতটা হবে এবং সেই ভোট হলেও বা তার ফলাফল কতটা সঠিক দিশা নির্ধারণ করবে সে নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। ঠিক একই রকম ভাবে 1 বছর বাদে নেপালের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেই একই হয়ে দাঁড়াচ্ছে। এখানেও কমিউনিস্ট পার্টি মানে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের আন্দোলনকে অন্য আরেক দল কমিউনিস্ট পার্টি সমর্থন করছে এবং অন্যান্য দল যারা তারা সকলেই সমর্থন করছে। কিন্তু এই যে এই হিন্দুত্ববাদীদের একটা চরম উত্থান, এই উত্থান আলটিমেটলি কোথায় নিয়ে যাবে নেপালকে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়।